লালবানু ঘরে বসেছিল, মুখে তার প্রশান্তির হাসি। মাজেদ খাঁ সেটা লক্ষ্য করে বলে, এত খুশি হইয়া লাভ নাই। ওই পোলা আবেগ ভইরা ভাব লইতে আছে। 2 দিন যাক, পীড়িতের ভূত মাথা দিয়া নামবে। ওই পোলা নিজেই নষ্টা বইলা মায়াটারে তাড়াইব। আপনার মতো সবাই না, সেটা আজ আমি খুব ভালোভাবে বুঝা গেছি। এটা শুনে মাজেদ খাঁ লালবানুর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। লালবানু প্রথমবারের মতো বলে ওঠে, কাপুরুষরা এটাই পারে। মাজেদ খাঁ রেগে লালবানুর চুলের মুঠি ধরে ফেলালো। লালবানু ব্যথায় কুকিয়ে ওঠে। মাজেদ খাঁ বলে, ওই নষ্টা পোলা মাইয়ারে এতদিন দেইখা তোর মধ্যে সাহস বাইরা গেছে। তাগো পালাইতে সাহায্য করো, এখন আবার মুখে মুখে কথা বলো। তোর কলিজাটা কত বড় হয়েছে, আয় দেখি আমি। এটা বলে মাজেদ খাঁ লালবানুকে কয়েকটা লাগিয়ে দেয়। লালবানু একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে, তা হলো বাচ্চা পেটে আসার পর থেকে মাজেদ খাঁ কখনো পেটে আঘাত করে, সে সব সময় সতর্ক থাকে। লালবানু মনে মনে ভাবে, এই বাচ্চারা নিজের ভাবে না, তার লইগা এত সতর্কতা। এইটা কি তার বাপ সত্তা? লালবানুর মন এর জবাব দিতে পারে না। যে প্রশ্নের জবাব জানে না, সেটা কিভাবে দিবে? মাজেদ খাঁ লালবানুকে কয়েকটা লাগিয়ে দিয়ে বলে, এই কথাটা লিখা রাখ। ওই পোলা কয়েকদিন পর ওই মাইয়ারে ঘাড় ধইরা বের করে দিব। লালবানু কথাটা শুনে বেশ আহত হয়। তার মধ্যে থাকা যে অপরাধবোধ দূর হয়ে গিয়েছিল, সেটা আবারও জেগে ওঠে। সত্যি যদি এমন হয়, তাহলে লালবানু নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ তার একটি ভুল সিদ্ধান্ত নীলুফার জীবনে এমন পরিণতি ডেকে এনেছে, যেই বিষয়টা তাকে বড্ড পোড়াবে। তাই লালবানু মনে প্রাণে চায়, আজ যে সে সুলতানকে দেখেছে সেই যেন সত্যি হয়। সবসময় তার দৃষ্টি এই সুলতানকেই দেখতে চায়। মাজেদ খাঁ চলে যেতে লালবানুর কাছে ফরিদা বেগম আসে। ফরিদা বেগমকে দেখে লালবানু কিছুটা বিরক্ত হয়। ফরিদা বেগম সেটা বুঝতে পেরে হাত জোর করে লালবানুর সামনে দাঁড়ায়। তারপরে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি মস্ত বড় একটি ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে। ফরিদা বেগম ভীষণ ব্যাকুল হয়ে লালবানুর কাছে ক্ষমা চায়। লালবানু মুখ ভার করে রাখতে পারে না, সে ক্ষমা করে দেয়। কারণ তার মতে ফরিদা বেগম বাধ্য হয়ে সব বলেছে। মাজেদ খাঁ হয়তো তাকে বাধ্য করেছে। ফরিদা বেগম লালবানুর থেকে ক্ষমা পেয়ে তাকে জড়িয়ে ধরে। সে নীরবে কান্না করে যাচ্ছে, আর নিজেই নিজেকে বলছে, আমি আর কোনো ভুল করব না। যেই জিনিসটা প্রথমবারে পাওয়া যায় না, সেটা দ্বিতীয়বার আপন হয় না। ফরিদা নিজে নিজেকে বোঝায়, এইসব তার আগে ভাবা উচিত ছিল। সে ভাবেনি বলে এত বড় কাণ্ড ঘটে গেল। সবটা তার ভুল। ফরিদা বেগম সত্যি মন থেকে লালবানুর কাছে ক্ষমা চায়। নীলুফা ঘরের এক কোণে ঘরে বসে নীরবে কান্না করছিল। সুলতান এসে তার পাশে বসে। নীলুফা সুলতানের দিকে তাকিয়ে ম্লান হাসে, তারপরে বলে, আমাকে বিয়ে করে তুমি বড় ভুল করেছ। আমি কোনো ভুল করি নাই, যা করেছি ঠিক করেছি। সুলতান স্বাভাবিকভাবে জবাব দেয়। নীলুফা শান্ত গলায় বলে, আজ নয়তো কাল একটা সময় তোমার মনে হবে তুমি ভুল করেছ। সুলতান জবাব দেয় না। নীলুফা পুনরায় বলে, আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছো তুমি। আমি এখন কলঙ্কিত, পাপী। আমার সাথে তোমার যায় না। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা। আমি কোনো ভুল করি নাই, আমি তোমারে ভালোবাসি। তাছাড়া তুমি নিজ ইচ্ছায় তাগো কাছে যাও নাই, তারা তোমার লগে খারাপ করেছে। আমি নিজের চোখে তোমার সেই খারাপ সময়টারে দেখেছি, তোমার যন্ত্রণার শব্দ শুনেছি, কিন্তু কিছু করতে পারি নাই। এইখানে আমি ব্যর্থ, আসল পাপী আমি, যে তোমারে বাঁচাইতে পারি নাই। নীলুফা সুলতানের দিকে আবেগী চোখে তাকায়, তারপরে বলে, এটা তোমার ভালো মানুষই। না, আমি এত ভালো পোলাও না। বিশ্বাস করো, আজ যদি আমারে কেউ বলতো ওই মাইয়াটার লগে খারাপ হয়েছে, তারে বিয়া কর, তাইলে আমি কখনোই করতাম না। কারণ আমি পুরুষ মানুষ, এই সমাজের একজন পুরুষ, যার কাছে ওই মাইয়ার অপরাধ না থাকলেও ওই মাইয়া তার বউ হওয়ার যোগ্য নয়। তাই তুমি আমারে ভালো মানুষ বলতে পারো না। আমি ভালো মানুষই দেখাইয়া তোমারে বিয়া করি নাই। নীলুফা বেশ অবাক হয়। সুলতান তার চোখে চোখ রাখে। নীলুফা উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে? আমি তোমারে বিয়া করছি কারণ এইটা আমার দায়িত্ব ছিল। ওই বাড়িতে তুমি আমার হাত ধইরা গেছিলা। আমি তোমারে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখাইয়া ওখানে নিয়ে গেছিলাম। যেই মুহূর্তে তোমার হাত ধরেছি, সেই মুহূর্ত থেইকা তুমি আমার দায়িত্ব হইয়া গেছো। আজ যদি আমি তোমারে ফিরাইয়া দিতাম, তাহলে আমি পাপী হইয়া যাইতাম। ওই লোকগুলার
চাইয়াও বড় অপরাধী আমি হতাম, কারণ আমি একজনের বিশ্বাস ভাঙছি। প্রথমে তো আমি তারে কলঙ্কিনী হওয়ার হাত থেকে বাঁচাইতে পারি নাই, তারপর তার থেইকা নিজের সরাইয়া নিয়া অপরাধ করছি। এত অপরাধের বোঝা আমি নিতে পারতাম না, তাই যেইটা আমার দায়িত্ব আমি সেটাই করছি। নীলুফা খুব মনোযোগ দিয়ে সুলতানের কথা শুনল, তারপরে বলে ওঠে, তোমার বাবা মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আছে। আজ তারা আমারে ত্যাগ করলো, কাল ঠিকই মাইনা নিবে, এইটা আমার বিশ্বাস। আসলে তারাও এই সমাজে বাস করে যেইখানে মাইয়াগো লগে অপরাধ হইলেও দোষী মাইয়ারই হয়। তাই আজ মাইনা নিতে পারে নাই, কিন্তু কাল ঠিকই মানব। যতই হোক রক্ত বইলা কথা, কয়দিন দূরে সরাইয়া রাখবো। দরজার ওপাশে দাঁড়ানো জাহানারা এবং নিজাম হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। জাহানারা মনে মনে বলে, আমার মাইয়া ওই পোলারে ভালোবাইসা কোনো ভুল করে নাই। এইটা বোধহয় তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। জাহানারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজাম তাকে সামলে নেয়। সুলতান এবং নীলুফা শহরের উদ্দেশ্যে পা বাড়ায়। গ্রাম থেকে বের হবার পূর্বে সুলতান নীলুফাকে নিয়ে তার বাড়ি যায়। সুলতানের বাড়ির সবাই নীলুফার সাথে ভীষণ বাজে ব্যবহার করে। সুলতান তাদের যত সাধ্য বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে তাতে নীলুফার কোনো দোষ নেই, কিন্তু তার পরিবার বুঝতে চায় না। তারপর দুজন বের হয়ে আসে। শহরে যাওয়ার গাড়িতে উঠে সুলতান নীলুফার হাতটি শক্ত করে ধরে। নীলুফা অবাক হয়ে সুলতানের দিকে তাকায়। সুলতান চোখের ভাষায় বুঝায়, আমি আছি সারা জীবনের জন্য। নীলুফার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তবে এটা দুঃখের নয়, সুখের। নীলুফা মনে মনে বলে, আমার স্থানে অন্য কেউ থাকলে হয়তো মারা যেত, কারণ তাদের পাশে থাকার জন্য কোনো সুলতান যে থাকে না। নিজাম খাঁ বাড়িতে ফিরে আসে। তাকে দেখে মালিকা বেগম ভীষণ রেগে যায়। সে মাজেদের উপর রাগারাগি করে। মাজেদ খাঁ তাকে বোঝায়, তার বোনের ভুলের জন্য তার পেটে লাথি মারতে পারে না মাজেদ। তাছাড়া গ্রামের লোকদের তো বোঝাতে হবে মাজেদ কত উদর। তার সম্মান নষ্ট করে পালিয়ে যাওয়ার পরও নিজাম এবং তার মায়ের পেটে লাথি মারেনি, নিজামের কাজ কেড়ে নেয়নি। এটা মাজেদের উদারতা। সেই গ্রামের যোগ্য মাতব্বর। নিজাম লালবানুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। লালবানু অবাক হয়ে যায়। নিজাম খুশি হয়ে বলে, তোমারে মেলা ধন্যবাদ, তোমার লাইগা আমার বইন এত ভালো বর পাইল। লালবানু তৎক্ষণাৎ নিজামকে ছাড়িয়ে নেয়। সে দূরে সরে দাঁড়ায়। নিজাম অবাক হয় না, তবে প্রথমবারের মতো লালবানুকে উদ্দেশ্য করে বলে, তোমার মনে হয় না তোমার এইবার জীবন নিয়ে ভাবা দরকার? মানে? লালবানু বুঝতে পারে না। নিজাম তাকে আবার অবাক করে দিয়ে বলে, তোমার জীবনে সুখী হওয়ার অধিকার আছে, যেমন আমার বইনের ছিল। চলো না লালপরি, আমরা একটা সুখের দুনিয়া গইড়ে তুলি। নিজামের মুখে এমন কথা শুনে লালবানু অবাক হয়ে যায়। তার চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে। নিজাম লালবানুর হাত শক্ত করে ধরে বলে, লালপরি, আমরা চাইলেই আমাগো একটা সুন্দর সংসার হইতে পারে। লালবানু নিজামের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। লালবানু বোঝে নিজামের অনুভূতি। সরাসরি ভালোবাসার কথা না বললেও নিজাম যে তাকে ভালোবাসে সেটা লালবানু জানে। সেই সাথে লালবানু আরও একটি কথা জানে, সেটা হলো সে নিজামের প্রতি দুর্বল। কিন্তু এটা ভুল, এটা পাপ। লালবানু ভাঙা গলায় বলে, এইটা পাপ, এইটা পাপের দুনিয়া, আমি সেইখানে যাইতে চাই না। লালবানু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তার পেট বেশ খানিকটা ফুলে উঠেছে। সে সযত্নে নিজের ডান হাতটি পেটের উপর রাখে, তারপরে চোখ বন্ধ করে নিজের বাচ্চার উপস্থিতি অনুভব করার চেষ্টা করে। এই অনুভূতি খুব সুন্দর। একজন মা জানে এমন অনুভূতি কতটা মধুর। লালবানু বাচ্চার উপস্থিতি অনুভব করে। তার মুখে ফুটে ওঠে হাসি। সে মনে মনে বলে, তোর বাপটা ভালো মানুষ হইল না, তোর মাও খারাপ হোক, সেইটা আমি চাই না। আমি চাই না তুই দুনিয়ায় আইসা দেখ তোর মা পাপ করছে, সেও নষ্ট হয়ে গেছে। লালবানু নিজের বাচ্চার মাধ্যমে নিজেকে বোঝায়। সে পুনরায় মনে মনে বলে, তোর মায়ের মনের মধ্যে যেই অনুভূতি জাগছে সেইটা পাপ। দুনিয়ার কোনো পরিস্থিতিতেই সেইটা ভালো হইতে পারে না। আর যেইটা পাপ সেটা পাপই। এই অনুভূতি শয়তানের প্ররোচনায়। সে তোর মায়ের কষ্টের সুযোগ নিয়া তার মধ্যে পাপ ঢুকাতে চায়। কিন্তু তোর মা পাপী হইব না। তোর মা তোর সামনে লজ্জিত মুখে দাঁড়াইতে পারবো না, কিছুতেই পারবো না। লালবানু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে চোখ মেলে তাকায়, নিজে নিজেকে বলে,
লালবানুর বয়সটা যতই হোক সে বুদ্ধিতে মেলা বড় হইয়া গেছে। সে এমন পাপ করব না, কিছুতেই না। লালবানু মনে মনে সিদ্ধান্ত নেয় সে নিজামের সাথে দূরত্ব তৈরি করবে। এই মুহূর্তে এটাই জরুরি। তার ভাগ্যে যা আছে সেটাই হবে। তাই কষ্ট ভাগ করে নেওয়ার নামে পরপুরুষের সংস্পর্শে যে পাপের পথে পা বাড়াতে সে আগ্রহী নয়, কিছুতেই নয়। লালবানু আপন মনে সেসব ভাবছিল। সেই মুহূর্তে নিজাম তার ঘরে আসে। সে লালবানুর পিছনে দাঁড়িয়ে বলে, লালপরি। লালবানু চমকে পিছনে তাকায়, নিজামকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা থমকায়, পরক্ষণেই নিজেকে সামলে বলে, ভাবি হয় তোমার, তাই ভাবি বইলা সম্বোধন করবা। লালবানু যথেষ্ট শান্ত গলায় বাক্যটি বলে, তবুও তার বাক্যটি শুনে নিজাম কিছুটা হতভম্ব হয়ে যায়। নিজাম কিছু বলতে যাবে তার পূর্বে লালবানু বলে, যখন তখন যাত্রার ঘরে ঢুইকা পড়া শোভনীয় নয়, এটা বাজে দেখায়। লালবানুর এই কথাটিতে নিজাম বেশ কষ্ট পায়। সে অনেকটা ব্যথিত হয়, তাই হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। নিজাম চলে যাওয়ায় লালবানুর কিছুটা খারাপ লাগে। তার মন বলে, তার এইভাবে বলা তোমার উচিত হয় নাই। তবে লালবানুর মস্তিষ্ক তাকে সাবধান করে, যা হয়েছে ঠিক হয়েছে, এভাবে দূরত্ব বাড়াবে। লালবানু তাই মনের কথায় সায় দেয় না। সুলতান এবং নীলুফার দাম্পত্য বেশ ভালো কাটছে। প্রথম প্রথম নীলুফা সেই ঘটনা নিয়ে ভয়ে কষ্টে গুমড়ে থাকলেও পরে সুলতানের সাহায্যে সে সব খারাপ স্মৃতি মাথা থেকে মুছে ফেলে। সুলতান অবশ্য এতে তার অনেক সাহায্য করেছে। নীলুফা এবং সুলতানের সংসার খুব সুন্দর যাচ্ছে। নীলুফা মাঝে মাঝে ভাবে, এত সুখ তার কপালে ছিল, যে সত্যিই এত কিছুর যোগ্য। তার এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কোনো না কোনোভাবে সুলতান তার ভাবনা ভুল প্রমাণ করে দেয়। সে নীলুফাকে বোঝায়, এইটা তার জীবন, যেখানে একটা সুখের সংসার আগেই লেখা ছিল। নীলুফা নিজের এই সুখের সংসারে সবসময় লালবানুর কথা মনে করে। তার দিনের পর লালবানুর প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়তে থাকে। সেদিন লালবানু না থাকলে হয়তো নীলুফা আজ সুলতানকে এই ভিন্ন রূপে চিনতে পারত না। তা জানাই হতো না। এই মানুষটা তার ভাবনার চেয়েও ভালো, একটু বেশিই ভালো। লালবানু সিঁড়ি বেয়ে উপর নিচ করতে এখন বেশ কষ্ট হয়, যার জন্য মালেকা বেগম তাকে নিচে আসতে বারণ করে, উপরে থাকতে বলে। ফরিদা বেগম নিজ হাতে রোজ তার জন্য খাবার নিয়ে আসে। নিজাম বেশ কিছুদিন ফরিদা বেগমকে নজরে রেখেছে, যদি লালবানুর খাবারে কিছু মিশিয়ে দেয় সেই ভয়ে। তবে না, ফরিদা বেগম তেমন কিছুই করেনি। আজ ফরিদা বেগম খাবার নিয়ে আসলে লালবানু তাকে বসতে বলে। ফরিদা বেগম বিছানার একপাশে বসে। লালবানু তাকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো জিজ্ঞেস করে, মাজেদ খাঁয়ের লগে আপনার অন্যরকম সম্পর্ক আছে? ফরিদা বেগম অবাক হয়ে যায়। লালবানুর মুখে এই কথাটি তার বেশ অবাক লাগলো। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলো? আমি অনেক আগে শুনছিলাম, তখন বিশ্বাস করি নাই। কিন্তু কিন্তু ফরিদা বেগম বেশ ভয় পায়। লালবানু বলে, গতকাল আপনারে বলতে শুনলাম। গতকাল লালবানু দোতলায় একটু পায়চারি করছিল, সেই সময় ফরিদা বেগমের ঘর থেকে মাজেদ খাঁয়ের গলা ভেসে আসে। তাই লালবানু ফরিদা বেগমের ঘরের দরজার সামনে দাঁড়ায়। তখন ফরিদা বেগম বলে, ভাবিকে ঠকিয়েছ, আমাকে ঠকিয়েছ। লালবানু আর তার বাচ্চাকে ঠকিও না। মেয়েটা বড্ড ভালো, এত ভালো মেয়ে তোমার সাথে যায় না। তাও ভাগ্যগুণে পেয়ে গেছো, তাই তাকে ঠকিও না। মাজেদ খাঁ তার জবাব দেয়নি। ফরিদা বেগম বারবার অনুরোধ করছিল মাজেদ খাঁকে বোঝায় তার এখন অন্য নারীদের প্রতি নজর না দিয়ে লালবানুর প্রতি নজর দেওয়া উচিত। লালবানু ততটা শুনে নিজের ঘরে চলে আসে। লালবানুর থেকে এটা শুনে ফরিদা বেগম ম্লান হাসে বলে, আমি আমাকে না, ভাবিকে ঠকিয়েছে সেটা বলেছি, তুমি ভুল শুনেছ। ফরিদার কথা লালবানু বিশ্বাস করে না। সে পুনরায় জিজ্ঞেস করে, আপনি আপনার কথা না হয় বলেন নাই, তাহলে ভাবির কথা কেন বলছেন? ভাবিরে ঠকিয়ে মাজেদ খাঁ তোমাকে বিয়ে করতে চেয়েছিল, যেটা ভাবি মেনে নিতে পারেনি, তাই তো আত্মহত্যা করেছে। সেজন্য আমি তার কথা বলছি। লালবানু ভীষণ অবাক হয়। ফরিদা বেগম তাকে জানায় লালবানু মাজেদ খাঁ অনেক দিন আগে দেখেছিল। পছন্দ হওয়ার পর বাড়িতে এসে দ্বিতীয় বিয়ের কথা তোলে। সে কারণে মূলত ভাবি আত্মহত্যা করে, কারণ সে অনেক অত্যাচার মেনে নিজে মাজেদের সাথে ছিল। শেষবারের জন্য এই দ্বিতীয় বিয়ে মানতে পারেনি।
তাই বাধ্য হয়ে এসব করে। লালবানু এতদিন পর মাজেদ খাঁয়ের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর আসল কারণ জেনে বেশ কষ্ট পায়। তার জন্য মানুষটা চলে গেল। ফরিদা বেগম লালবানুকে চিন্তা করতে বারণ করে। এতে লালবানুর দোষ কি? সে তো জানতো না। লালবানু তাও বেশ কষ্ট পায়। সেদিন রাতে মাজেদ খাঁ এবং লালবানু পাশাপাশি শুয়েছিল। লালবানু মনে বেশ সাহস নিয়ে বলে, আপনি এখনো বিশ্বাস করেন এই বাচ্চা আপনার নয়? লালবানু এই কথার জবাবে মাজেদ খাঁ স্পষ্টভাবে বলে, যেই বাচ্চা আমার না সেইটা আমার, এটা আমি ভাবতে যাব কেন? লালবানু বরাবরের মতো হতাশ হয়। মাজেদ খাঁ ডাক্তারের কথায় বিশ্বাস করছে, কিন্তু বাস্তবতাকে না। লালবানু কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। সেই সময়ে দাঁড়িয়ে তার ভরা পেট দেখেও মাজেদ খাঁ বিশ্বাস করছে না এটা তার বাচ্চা। লালবানু বেশ সাহস নিয়ে পুনরায় বলে, আমি তো ওই সময় বাড়ি থেইকা বাইরে যাই নাই, গেলেও আপনিই লগে, তাইলে এই বাচ্চার বাপ অন্য কেউ কিভাবে হয়? মাজেদ খাঁ জবাব দেয় না। সে কিছুক্ষণ নিশ্চুপ থাকে। লালবানু পুনরায় বলে, এইটা আপনির বাচ্চা, আপনি না মানলেও সত্যি। মাজেদ খাঁ ম্লান হাসে, তারপরে বলে, তুই এই বাচ্চা পোলা হোক সেইটা দোয়া কর, কারণ এই বাচ্চা পোলা না হইলে আমি অন্যের বাচ্চারা নিজের বইলা এই সমাজে পরিচয় দিব না। এই কথাটা মাথায় রাখ। তখন তোর নষ্টামি আর বাচ্চার বাপ দুইটাই বের হইয়া আসবো। মাজেদ খাঁর এই কথাটি শুনে লালবানুর মনে আবারও ভয় জেগে ওঠে। মাজেদ খাঁ সবসময় বলে ছেলে বাচ্চা চাই, কিন্তু এটা লালবানুর হাতে আছে। তবে এই বাচ্চা যদি মেয়ে হয়, তাহলে মাজেদ খাঁ তাকে সারা সমাজের সামনে নষ্টা বলবো, যেটা সত্যি নয়। লালবানু কোনো ভুল করে নাই। আচ্ছা, তখন লালবানু এই বাচ্চা যে মাজেদ খাঁয়ের সেটা প্রমাণ করবে কিভাবে? তখন লালবানুর পরিণতি কি হবে? লালবানু এই সময় এত চিন্তা নিতে পারছে না। সেজন্য সে চায় এই বাচ্চা ছেলে হোক, তার সংসার তার চরিত্র সবার কাছে বজায় থাকুক। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার গতিতে সবসময় চলে যায়। তেমনভাবে গর্ভকালীন 9 মাস কিভাবে কেটে গেল লালবানু সেটা টের পায় না। দেখতে দেখতে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে। গ্রামের ধাই লালবানুকে দেখে জানিয়েছে খুব শীঘ্রই তার সন্তান আসবে। সেই অনুযায়ী লালবানু চোখের সামনে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভেবে ফেলেছে তার সন্তান আসলে তার সাথে কি করবে, কিভাবে তাকে নিয়ে নিজের সমস্ত সময়টা কাটিয়ে নিবে। মাঝরাতে লালবানুর প্রসব বেদনা উঠলে নিজাম গিয়ে ধাই ডেকে নিয়ে আসে। ধাই আসলে মাজেদ খাঁ ঘর থেকে বের হয়। মাজেদ খাঁ বের হতেই ধাই ফরিদা বেগম এবং মালেকা বেগমকে চলে যেতে বলে, কারণ সে একা পারবে। বাচ্চা হলে তাদের ডাক দেওয়া হবে। মালেকা বেগম এবং ফরিদা বেগম এতে অবশ্য কিছুটা অবাক হয়, তবে তেমন প্রতিক্রিয়া দেখায় না। তারা চলে যায়। ধাই প্রথমে লালবানুকে একটি ঔষধ দেয়। লালবানু সেটা খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর লালবানুর কানে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। তবে সে চোখ মেলে বাচ্চাকে দেখতে পারে না। তার আগেই সে নিস্তেজ হয়ে পড়ে যায়। চোখ বন্ধ হয়ে যায় তার। প্রায় কয়েক ঘন্টার পর লালবানুর জ্ঞান ফেরে। সে চোখ মেলে তাকায়, তার পাশে ফরিদা বেগম বসে আছে। লালবানু অনেক আশা নিয়ে বলে, আমার বাচ্চা। লালবানুর চোখে মুখে খুশি দেখে ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়ে। লালবানু অবাক হয়। ফরিদা বেগম কান্নারত অবস্থায় বলে, তোমার মৃত মেয়ে হয়েছে। লালবানুর দুনিয়াটা থমকে গিয়েছে। তার পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেছে। চোখের সামনে বাচ্চাকে নিজে দেখা স্বপ্নগুলো কেমন ভেসে উঠছে। দীর্ঘ 9 মাস তার নিজের পেটে থাকা বাচ্চার সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। লালবানুর চিৎকার, কান্নার শব্দে চারিদিক ভারী হয়ে ওঠে। ফরিদা বেগম লালবানুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লালবানু বুঝতে চায় না। সে কান্নারত কণ্ঠে বলে, আমার মাইয়া, আমার মাইয়া বাইচা ছিল, তার কান্নার শব্দ আমি পাইছি, আমার মাইয়া মরা হয় নাই। লালবানু চিৎকার, চেঁচামেচি এবং কান্না শুরু করে সবাই সেখানে আসে। মাজেদ খাঁ আসতে লালবানু তার গলা চেপে ধরে বলে, আমার মাইয়া কই? আমার মাইয়ার লগে আপনি কি করছেন? আমার মাইয়া কই? আমার মাইয়া একটা শিশু ছিল, একটা নিষ্পাপ ফুল। আমার সেই পবিত্র মাইয়াটারে আপনি মায়েরা ফালাইলেন। আপনি এত নিষ্ঠুর, এত খারাপ। লালবানু নিজেকে সামলাতে পারে না। সে মাজেদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। জীবনে প্রথমবারের মতো সে মাজেদ খাঁয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয়। এটা দেখে সেখানে সবাই হতভম্ব হয়ে যায়।
লালবানু পুনরায় মাজেদ খাঁকে আঘাত করে বলে, আমার মাইয়ার লগে তুই কি করছো? ওই ধাই আমারে কি ঔষধ দিছে? আমি এতক্ষণ ঘুমাইলাম কেন? বলো, আমার মাইয়ার লগে কি করছো? মাজেদ খাঁ বেশ রেগে যায়। মালিকা বেগম এসে লালবানুকে ধরে বলে, তোমার মরা মাইয়া হয়েছে, এতে কারো কোনো দোষ নাই। লালবানু নিজের সমস্ত শক্তি দিয়ে মালিকা বেগমকে ধাক্কা মেরে ফেলে দেয়। মালিকা বেগম ছিটকে দূরে পড়ে যায়। লালবানু রাগান্বিত গলায় বলে, তোরা খুনি, তোরা সব খুনি, তোরা আমার নিষ্পাপ ফুলটারে শেষ করছো। আমার জান, আমার কলিজার টুকরা, আমার মেয়েটারে তোরা মারছো, তোরা খুন করছো। নইলে আমি এতক্ষণ ঘুমাইলাম কিভাবে? ওই ধাই আমারে ঘুমের ঔষধ দিছে, তোগো কথাই দিছে, তোরা সবাই খুনি। মাজেদ খাঁ আর সহ্য করতে না পেরে লালবানুকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ফরিদা এসে লালবানুকে ধরে। লালবানু কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ফরিদা মাজেদ খাঁয়ের দিকে রাগি চোখে তাকায়। তারপরে বলে, ও একজন মা, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান হারিয়েছে, এখন ওর মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। এখন একটা মরছে বইলা ও আদব কায়দা সব ভুইলা আমার আম্মার গায়ে হাত তুলবো। মাজেদের কথা শুনে ফরিদা অবাক হয়। সে অবাক কণ্ঠে বলে, আপনার সন্তান হারিয়ে আপনার কোনো দুঃখ হচ্ছে না? মাজেদ খাঁ জবাব দেয়। ফরিদা বেগম পুনরায় বলে, লালবানু কিন্তু খুব একটা ভুল বলছে না। বাচ্চার কান্নার শব্দ আমিও শুনছিলাম, কিন্তু সেই সময়ে আপনারা আমাকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছেন কেন? মাজেদ ফরিদার গলা চেপে ধরে বলে, এইবার তুই আমাকে প্রশ্ন করবি? মাজেদের হাত থেকে ছাড়া পেয়ে ফরিদা বেগম বলে, মেয়ে হয়েছে বলে আপনারাই তার সাথে খারাপ কিছু করছেন, তাই না? আপনাদের ব্যবহারে এটা এখন আমি নিশ্চিত। মাজেদ খাঁ রাগান্বিত চোখে তাকালে ফরিদা বেগম চুপ করে যায়। সে মনে মনে বলে, আমি এত খারাপ একজন মানুষের জন্য এত কিছু করলাম? ফরিদার নিজের প্রতি নিজের ঘৃণা হয়। মাজেদ এবং মালিকা ঘর থেকে বের হয়ে যায়। ফরিদা লালবানুর পাশে বসে থাকে। লালবানুর জ্ঞান ফিরলে সে পুনরায় বাচ্চার জন্য কান্না করে দেয়। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ফরিদা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তুমি একটু নিজেরে সামলাও। এত ভালো আমি চাই না, আল্লাহরে বলো না, এত ভালো আমি চাই না, আমার এত ভালো লাগবো না। আমি আমার মাইয়ার চাই, আমার মাইয়া মরা হয় নাই, আমি তার কান্না শুনছি। লালবানুকে সান্ত্বনা দিয়ে ফরিদা বেগম বলেন, হয়তো তারপর মারা গেছে। লালবানু নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বিছানায় হাত দিয়ে আঘাত করে, তারপরে নিজের বুকে নিজে থাপ্পড় মারে। তারপরে বলে, আমার মাইয়া যদি মরাই হয়, তাইলে সেই মরা মাইয়া আমার লইগা রাইখা দেয় নাই কেন? তারে কেন মাটি দিয়া দিল? আমি আমার সেই মরা মাইয়ার মুখ দেখতাম, তারা আমার ঘুম ভাঙার অপেক্ষা করে নাই কেন? কান্নার জন্য লালবানুর কথা তেমন বোঝা যাচ্ছে না। কিছুটা ভাঙা ভাঙা শব্দ শোনা যাচ্ছে, তবে ফরিদা তার কথা বুঝতে পারছে। লালবানু একটু থেমে পুনরায় বলে, আমার মাইয়ার মৃতদেহ রাখলে তারা ধরা পইরা যাইতো, তারা আমার মাইয়ারে যে খুন করছে সেইটা প্রমাণ হইয়া যাইতো, তাই তারা আমারে ঘুম পাড়াইয়া রাখছে, তারপর আমার মাইয়ারে শেষ কইরা দিছে। লালবানুর আহাজারি কান্না, নিজের ভাগ্যকে দোষ দেওয়া ফরিদা সহ্য করতে পারে না। সেও কান্না করে দেয়। নিজের সন্তান সুখ না পাওয়া ফরিদা উপলব্ধি করতে পারে এক মায়ের যন্ত্রণা। ফরিদা বেগম লালবানুকে কিছুটা শান্ত করে তার জন্য খাবার নিয়ে আসতে নিচে যায়। এই সময় ধীর পায়ে লালবানুর ঘরে প্রবেশ করে নিজাম। নিজামকে দেখে লালবানু আবার কান্নায় ভেঙে পড়ে। নিজাম এসে লালবানুর পাশে বসতে লালবানু তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে বলে, আমার বাচ্চাটা জীবিত হয়েছিল, কিন্তু ওরা আমার বাচ্চারে মাইরা ফালাইলো, আমার ফুলটারে, আমার মাইয়া। লালবানু কান্না করতে করতে বাচ্চার সাথে তার কল্পনা করা স্মৃতিগুলো বলে। মাজেদ খাঁয়ের মেয়ে পছন্দ না, সেটা জেনে লালবানু মনের মধ্যে ভয় হয়েছিল। তার জন্যই বাধ্য হয়ে একটি ছেলে সন্তান চাইলেও মনের কোণে তার মেয়ে নিয়ে হাজার স্বপ্ন গড়ে উঠেছিল। তাই তো সে মনে মনে তার জান, কলিজার মেয়ের নাম অবধি ভেবে রেখেছিল, যে নামটি ছিল ফুলজান। নিজাম স্তব্ধ হয়ে যায়। লালবানুর সব কথা শোনে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে পুরোপুরি বাক্যহীন হয়ে গেছে। লালবানু নিজামকে বলে, জানো নিজাম, ভাবিও না আমার মাইয়াটারে দেখে নাই, তারা আমাগো চোখের আড়ালে মাইয়াটারে সরাই দিল, ইচ্ছা কইরা করছে।
তারা ইচ্ছা কইরা আমার মাইয়াটারে মাইরা ফেলালো, ইচ্ছা কইরা করছে, কারণ ও মাইয়া হইছে, তাগো বংশের উত্তরাধিকার দরকার ছিল, তাই তারা তারে মাইরা ফালাইলো। নিজামের মুখ দিয়ে লালবানুকে দেবার মতো কোনো সান্ত্বনা বের হয়, সে লালবানুর কষ্টটা শুধু অনুভব করছে। লালবানুকে কিছুটা স্বস্তি দিতে নিজাম বলে, তোমার মাইয়াটারে আমি দেখেছি, লাল পরি, তোমার মতোই সুন্দর হয়েছে, তোমার মতো নাক মুখ সব। চোখটা দেখতে পারি নাই, সেটা বন্ধ ছিল, হয়তো সেইটাও তোমার মতো ছিল। লালবানু এটা শুনে আরও কান্নায় ভেঙে পড়ে। নিজাম, সত্যি আমার বাচ্চাটাকে দেখেছিলে? লালবানু যখন তার মুখে শুনে তার মেয়েটা মৃতই হয়েছিল, নিজাম তাকে মৃত অবস্থায় দেখেছে, তখন সে বলে, ওরা আমার মাইয়াটারে মনে হয় 2 মিনিটও এই দুনিয়ায় জীবিত থাকতে দেয় নাই। নিজাম শক্ত করে লালবানুকে জড়িয়ে ধরে, তাকে জড়িয়ে ধরে নিজাম কান্না করে দেয়। লালবানু মনের কষ্টে নিজামকে উদ্দেশ্য করে বলে, আমার এই নরক থেইকা লইয়া যাবা নিজাম? নিজাম অবাক হয়, সে হতভম্ব হয়ে কান্নারত দৃষ্টিতে লালবানুর দিকে তাকায়। লালবানু বলে, এতগুলা পাপির লগে থেইকা আমি ভালো থাইকা কি করব? তার চাইয়া নিজেও পাপী হইয়া যাই। নিজাম আগের থেকে দ্বিগুণ হতভম্ব হয়ে যায়। লালবানু মলিন গলায় বলে, পরকীয়া পৃথিবীর জঘন্যতম শব্দ, মানব জীবনের মেলা বড় পাপ। আমি যখন ভালো হইয়া শান্তি পাই নাই, তখন এই পাপের দুনিয়ায় যাইয়া নিজের শান্তি খুঁজা লই। নিজাম এক দৃষ্টিতে লালবানুর দিকে তাকিয়ে আছে। লালবানুর কথার অর্থ নিজাম বুঝতে পারে। সেদিন নিজাম লালবানুকে সরাসরি না হলেও ঘুরিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আজ লালবানু তাতে সম্মতি জানাচ্ছে। নিজামকে তাকিয়ে থাকতে দেখে লালবানু বলে, তোমার লালপরীরে লইয়া তোমার ভালো থাকতে এমন আর ইচ্ছে করতেছে না? করছে। নিজাম খুব আস্তে করে জবাব দেয়। লালবানুর চোখে মুখে হাসি ফুটে ওঠে। সে বেশ কঠিন গলায় বলে, আমিও তোমার লগে থাকতে চাই। সেই অনুভূতি তোমার লাইগা আমার মনে জন্মাইছে। সেটা যতই পাপ হোক, আর আমি পিছু হটব না। আমি সেই পাপের দুনিয়ায় পা রাখব। যাই হইয়া যাক, নিজের মাইয়ার খুনির লগে আমি আর থামব না। তাতে যদি পাপের পথে পা বাড়াতেই হয়, তাইলে বাড়াবো। একটু থেমে লালবানু পুনরায় বলে, লালবানু ভালো থাকতে চায়। এইবার লালবানু শান্তি চায়। তার মাইয়ার অপরাধীর লগে থাইকা সে তার মাইয়ার কাছে অপরাধী হইতে পারবো না, কিছুতেই পারবো না। দরজার কাছে দাঁড়ানো ফরিদা এসব শুনে হতভম্ব হয়ে যায়। তবে সে ভেতরে প্রবেশ করে না, দরজা থেকে চলে যায়। ফরিদার মনে হয় লালবানু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদিন ফরিদা মাজেদের জীবন থেকে সরাতে নিজাম ও লালবানুকে এক করতে চেয়েছিল, যাতে তারা পালিয়ে গেলে সে শান্তি পায়, তার চাওয়া পূর্ণ হয়। তবে আজ সে চায় লালবানু ভালো থাকুক। লালবানু নিজের ভালো থাকার জন্য নিজামের সাথে মিলে যাক।